অনুভূতি সভ্যকথায় আপনাদের স্বাগতম। টানা ৪ ঘণ্টা নানা নামক পশুর হাতে ধর্ষণ হয় এলিজা অরিন। শরীরে অসহ্য ব্যথা নিয়ে আস্তে আস্তে শুয়া থেকে উঠে বসে অরিন। পাশ ফিরে তাকাতেই দেখে তার নানা কেভিন ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে তাকে। এই চেহারা দেখে কি কেউ বলবে এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা তার নাতনিকে ধর্ষণ করেছে? নানা নামক পশুর ওপর থেকে চোখ সরিয়ে নেয় অরিন। বিছানার চাদরটা ভালো করে গায়ে পেঁচিয়ে নিয়ে যখনই বেড থেকে নামতে যাবে ঠিক তখনই অরিনের হাত ধরে অরিনকে নিজের কাছে টেনে নেয় কেভিন। নানা, আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব। কে কার নানা? কোথাকার নানা? কোন জন্মের নানা? আপনি আমার নানা। আমি তোর নিজের নানা লাগি? অরিন ছোট করে বলে। না। তাহলে নানা নানা করছিস কেন? একটু আগে ৩ কবুল বলে যাকে বিয়ে করলি, যে তোর শারীরিক চাহিদা পূরণ করলো, তাকে নানা বলতে তোর লজ্জা করছে না? নানা, আমি তো। বাকিটুকু উচ্চারণ করতে পারে না অরিন। তার আগেই কেভিন অরিনের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আর একবার যদি আমাকে নানা ডাকিস তাহলে। বাকিটুকু উচ্চারণ করতে পারে না কেভিন। তার আগেই অরিন বলে ওঠে, আর ডাকব। ভেরি গুড। তা এখন থেকে কি ডাকবা? কেভিন। ভেরি গুড। কেভিন অরিনকে আবারও কাছে টেনে নেয়। অরিনের যে গালে কেভিন থাপ্পড় মেরেছিল সেই গালে সময় নিয়ে গভীরভাবে চুমু খায় কেভিন। সরি মাই ডিয়ার পুটি মাছ, তোমার মুখে নানা ডাকটা শুনে মাথায় রাগ উঠে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে থাপ্পড় বসিয়ে দিয়েছি। অরিন কিছু বলে না, শুধু এক পলক কেভিনের দিকে তাকায়। আমার পুটি মাছটা কি আমার উপর রাগ করেছে? অরিন কিছু বলে না, মাথা নিচু করে বসে থাকে। কেভিন অরিনের ২ গালে নিজের ২ হাত রেখে অরিনের চোখের দিকে তাকিয়ে বলে, সরি মাই ডিয়ার পুটি মাছ, আই এম রিয়েলি সরি। আর কখনোই এমন হবে না। অরিন কিছু বলে না। কেভিন অরিনকে কোলে তুলে নেয়। অরিন কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর সহ্য করতে পারবো না। অনেক ব্লাড আসছে, শরীরও ব্যথা করছে। প্রথমবার তো তাই ব্লাড আসছে, একটু পর ঠিক হয়ে যাবে। এই কথা বলে অরিনকে নিয়ে ওয়াশরুমে চলে যায় কেভিন। অরিন ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে কেভিন। অরিন ঝর্ণার কলটা অন করে। শরীরে পানি পড়তে শরীর জ্বলে ওঠে তার। কোনো রকমে ফ্রেশ হয়ে টাওয়েল প্যাঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অরিন। অরিনকে এইভাবে দেখে হাঁ করে অরিনের দিকে তাকিয়ে থাকে কেভিন। আমার অনেক ব্লাডিং হচ্ছে, আমার প্যাড লাগবে। কেভিন অরিনের দিকে এগিয়ে যায়। অরিনকে কোলে তুলে নিয়ে এসে বেডের ওপর বসায়। অরিনের দিকে কিছুটা ঝুঁকে বলে, 10 মিনিট ওয়েট করো বেবি, আমি এক্ষুনি প্যাড নিয়ে আসছি। অরিন কিছু বলে না। কেভিন অরিনের কপালে একটা চুমু দেয়। বেডের ওপর থেকে শার্টটা হাতে তুলে নিয়ে পড়তে পড়তে বের হয়ে যায়। ফার্মেসি থেকে প্যাড কিনে নিয়ে চকলেটের দোকানে যায় কেভিন। অরিনের পছন্দ মতো কিছু চকলেট আর আইসক্রিম কিনে নেয়। বিল পরিশোধ করে দোকান থেকে বের হয়ে আসে। বাইকে উঠে বাইক স্টার্ট দেয় কেভিন। মিনিট 5 মধ্যেই বাসায় পৌঁছে যায়। চকলেট আর প্যাড অরিনের দিকে এগিয়ে দেয়। অরিন প্যাড নিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। মাই ডিয়ার পুটি মাছ, ওই প্যাকেটে তোমার পছন্দের কিছু চকলেট আর আইসক্রিম আছে। এই কথা বলে কেভিন ফ্রেশ হতে চলে যায়। আর অরিন প্যাকেটটা হাতে নিয়ে দেখে সত্যিই তার পছন্দের চকলেট আর আইসক্রিম। অরিন একটা আইসক্রিম নিয়ে খেতে শুরু করে। মিনিট 10 পর কেভিন ওয়াশরুম থেকে বের হয়ে আসে। পরনে শুধু টাওয়েল, আর কিছু নেই। মাত্র শাওয়ার নিয়ে বের হওয়ায় তার পুরো বডিতে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। বুকের বাঁ পাশে অরিনের ছবি আর্ট করা। কেভিনের বুকে অরিনের ছবি আর পানির কণা জমে থাকা 6 প্যাক দেখে অরিনের হৃৎস্পন্দন বেড়ে যায়। কেভিনের ওপর থেকে চোখ সরাতে পারছে না অরিন। অরিনের চোখ কেভিনের সৌন্দর্যে, কেভিনের জিম করা বডির প্রতিটি অংশে ঘুরে বেড়ায়, যেখানে বিন্দু বিন্দু পানির কণা চিকচিক করছে। তোর চোখ দুটো যেন কেভিনের সৌন্দর্যে আটকে গেছে। কেভিন অরিনের একদমই কাছে এসে অরিনের কোমর জড়িয়ে ধরে অরিনকে নিজের কাছে টেনে নেয়। কেভিনের স্পর্শ পেয়ে অরিন বাস্তবে ফেরে। পানির কণা জমে থাকা 6 প্যাকের সাথে লেপ্টে আছে সেই। তার কেমন জানি অস্থির লাগছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সেই। হাতে থাকা আইসক্রিমটা পড়ে যায় ফ্লারে। অরিনের এই অবস্থা দেখে কেভিন অরিনকে ছেড়ে দেয়। অরিন স্বস্তির নিঃশ্বাস নেয়। কেভিন অরিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসে দেয়। কাবাটের দিকে এগিয়ে গিয়ে কাবাট থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় চলে যায় কেভিন। টাওয়েলটা বারান্দায় মিলে দিয়ে রুমে আসতেই কেভিনের চোখ পড়ে অরিনের ওপর,
যে কিনা বেডের ওপর বসে মনের সুখে পছন্দের আইসক্রিম খাচ্ছে। অরিনের এমন অবস্থা দেখে কেভিন মুচকি হেসে বেডের দিকে এগিয়ে আসে। কেভিন অরিনের পাশে গিয়ে বসতেই অরিন আইসক্রিম খাওয়া বন্ধ করে কেভিনের দিকে তাকায়। অরিনকে তাকাতে দেখে কেভিন আবারও হেসে ওঠে, কারণ তার মুখে আইসক্রিম লেগে আছে। কি সমস্যা, আপনি হাসছেন? বাকিটুকু উচ্চারণ করতে পারে না অরিন। তার আগেই কেভিন অরিনের ঠোঁট দুটো দখল করে নেয়। পর্ব 2। ফ্ল্যাশব্যাক। সকাল 9টা। অফিসে যাওয়ার জন্য কালো প্যান্ট আর সাদা শার্ট পরে রেডি হয়ে নেয় কেভিন ফারদিন খান। মিরারের সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট করে নেয়, পছন্দের পারফিউমটা স্প্রে করে নিজেকে শেষ করে মতো দেখে নেয়। বেডের উপর থেকে ব্লেজারটা হাত তুলে নিয়ে রুম থেকে বের হয়ে যায় কেভিন। সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে তার বাবা জামশেদ পত্রিকার কাগজ পড়েছেন আর তার মা রান্নাঘরে কাজ করছেন। কেভিন বাবাকে গুড মর্নিং বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে। কেভিনের মা লিমা কেভিনকে নাস্তা দেয়। কেভিন খাওয়া শুরু করে। লিমা কেভিনের পাশের চেয়ারে বসে কেভিনের দিকে তাকিয়ে বলে, কেভিন, হুম আম্মু, বলো, তুই কি বিয়ে করবি না? কি যে বলো না আম্মু, বিয়ে করব না কেন? তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? আছে তো আম্মু, তবে ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। মানে বুঝলাম না। মানে হচ্ছে আমার পছন্দের মেয়েটা এখনো অনেক ছোট, সবে মাত্র ক্লাস 9-এ পড়ে। কি যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? আমার মাথা একদমই ঠিক আছে আম্মু। মেয়েটাকে, ওর কোনো ছবি আছে তোর কাছে? কি যে বলো না আম্মু, আমার ফিউচার বউয়ের ছবি আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? মেয়েটার একটা ছবি দেখাতো। আম্মু, তোমার ছবি দেখা লাগবে না, ছবি ছাড়াও তুমি তোমার ফিউচার বৌমাকে চিনতে পারবে। কে সেই? তার নাম কি, পরিচয় কি? তার নাম এলিজা অরিন। এলিজা অরিন? কোন অরিন? আমার ভাতিজি প্লাস বান্ধবী ইসমির মেয়ে অরিন। কেভিনের মুখে এমন কথা শুনে বড় সড়ো একটা শক খায় লিমা। চোখ বড় বড় করে কেভিনের দিকে তাকিয়ে থাকে লিমা। কেভিনের বলা কথাটা যেন বিশ্বাসই করতে পারছে না। কি বললি তুই? অরিন? ইসমির মেয়ে অরিন? কেভিন হেসে বলে, হ্যাঁ আম্মু, তুমি ঠিকই শুনেছ। তুই কি পাগল হয়ে গেলি? অরিন সম্পর্কে তোর নাতনি লাগে। কেভিন বলে, আম্মু, ব্লাড রিলেশন না, ফিলিংস ম্যাটার করে। তাছাড়া ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। লিমা চেঁচিয়ে বলে, ফিলিংস? তোর ফিলিংস তোকে পচাবে, এটা কখনোই হবে না। কেভিনের বাবা বলে, লিমা শান্ত হও, ছেলেকে বোঝাও। আমি বোঝাতে পারছি না, তোমার ছেলেকে তুমি বোঝাও। জামশেদ কিছু বলতে যাবে তার আগেই কেভিন বলে ওঠে, আব্বু, আমাকে বোঝাতে এসে নিজের এনার্জি নষ্ট করো না। আমি যদি বিয়ে করি তাহলে অরিনকেই করব, এটা আমার লাস্ট কথা। নানা হয়ে নাতনিকে বিয়ে করার কথা বলতে তোর লজ্জা করছে না কেভিন? এলিজা সম্পর্কে তোর নাতনি লাগে, নানা হয়ে নাতনিকে বিয়ে করার কথা তুই ভাবিস কি করে? যেভাবে নানা হয়ে নাতনির প্রেমে পড়েছি ঠিক সেইভাবে। পাগলের মতো কথা বলা বন্ধ কর কেভিন, নয়তো। বাকিটুকু উচ্চারণ করতে পারে না কেভিনের বাবা জামশেদ খান, কারণ তার আগেই কেভিন বলে ওঠে, নয়তো কি আব্বু? কেভিনের মুখে নয়তো কি আব্বু কথাটা শুনে জামশেদ খানের মুখে একটা ভয়ঙ্কর রাগ ফুটে উঠল। তিনি গর্জে উঠে বলে, নয়তো তুই যে আমার ছেলে আমি তা ভুলে যাব। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিবি। কেভিন, তুই ভুলে যাস না তুই কে? তুই আমার ছেলে, আর তুই এইভাবে আমার সাথে কথা বলছিস? এইভাবে কথা বলতে বাধ্য হয়েছি আব্বু। জামশেদ খানের চোখ কেভিনের দিকে, যেন তিনি কেভিনকে শেষবারের মতো বোঝাতে চাইছেন। কেভিন, তুই হয়তো ভুলে যাচ্ছিস এলিজার মা তোর স্কুল লাইফের ফ্রেন্ড। স্কুল লাইফের ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করে ফ্রেন্ডকে শাশুড়ি বানাতে তোর লজ্জা করবে না কেভিন? স্কুল লাইফের ফ্রেন্ডের মেয়েকে ভালোবাসতে যেহেতু লজ্জা করেনি, সেহেতু স্কুল লাইফের ফ্রেন্ডকে শাশুড়ি বানাতেও লজ্জা করবে না। তোর লজ্জা না করলেও আমার লজ্জা করবে। বান্ধবীকে শাশুড়ি বানাবো আমি, বান্ধবীর মেয়েকে বিয়ে করব আমি, সংসার করব আমি, ইটিস পিটিসও করব আমি। এত কিছু করার কথা ভাবার পরও যেখানে আমার লজ্জা করছে না, সেখানে তোমার কেন লজ্জা করছে আব্বু? আব্বু, তুমি বুঝতে পারছো না, নাতনিকে বেআইন বানালে তুমিও নাতনির সাথে ইটিস পিটিস করতে পারবা। কেভিন, মুখ সামলে কথা বল, আমি তোর বাবা লাগি, বেআই না। আমি কি বলছি তুমি আমার বেআই লাগ, তুমি লজিকটা দেখো। জামশেদ এইবার রেগে যায়। কেভিনের মায়ের দিকে তাকিয়ে বলে, লিমা, তোমার ছেলে পাগল হয়ে গেছে, তোমার ছেলেকে বোঝাও। কেভিনের মা লিমা এগিয়ে এসে বললেন, কেভিন, তুই কি বলছিস এসব? এলিজা তোর নাতনি লাগে, এটা কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আম্মু, তুমিও আব্বুর মতো কথা বলছো।
তুই লজিকটা দেখ, এলিজা তোর নাতনি লাগে, নাতনিকে বিয়ে করলে সমাজ কি বলবে? সমাজ তো ছি 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 করবে। সমাজ কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি এলিজাকে ভালোবাসি আর তাকে বিয়ে করবই। কেভিন, তুই ভুলে যাচ্ছিস সমাজ কি বলবে, লজ্জা শরমের মাথা খেয়ে গেছে তোর? আম্মু, আমি সমাজের কথা ভাবছি না, আমি এলিজাকে ভালোবাসি আর তাকে নিয়ে সুখী থাকব। জামশেদ খান বললেন, লিমা, তোমার ছেলেকে বোঝাও, নইলে আমি তাকে ত্যায্য করব। কেভিন, তুই একবার ভেবে দেখ, এলিজা তোর নাতনি লাগে, এটা কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আম্মু, আমি ভেবে দেখেছি, আমি এলিজাকে দিয়ে করবই, তোমরা যাই করো না কেন। জামশেদ খান রেগে গিয়ে বললেন, ঠিক আছে, তুই যাই কর, কিন্তু তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। কেভিন হেসে বলল, আব্বু, আমি প্রস্তুত, আমি এলিজাকে নিয়ে সুখী থাকব। কেভিনের বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করলেও সে তার সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত জামশেদ খান হতাশ হয়ে বললেন, ঠিক আছে, তুই যাই কর, কিন্তু তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। কেভিন মুচকি হেসে বাড়ি থেকে বের হয়ে যায়। অরিনের বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করে কেভিন। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায় সেই। বাড়ির কলিং বেল চাপতে দরজা খুলে দেয় ইসমি। কেভিনকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে ইসমি। আরে চাচা, কি অবস্থা, কেমন আছিস? হঠাৎ কি মনে করে এলি? একসাথে যদি এত প্রশ্ন করিস তাহলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? আচ্ছা, সরি চাচা। এ চোখে ভাতিজি, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আগে বল, অরিন কোথায়? অরিন তো স্কুলে। ও আচ্ছা, এইবার ভিতরে আয়। ভিতরে গিয়ে আর কি করব? যাকে এক পলক দেখার জন্য এসেছি সেই তো বাসায় নেই। বাই দ্য ওয়ে, তোকে একটা কথা বলি, শোন। বল। আমি তোর মেয়েকে ভালোবাসি, অরিনকে বিয়ে করতে চাই। বিয়ে দিবি আমার সাথে? মজা কম করো চাচা। আমি মজা করছি না, আমি সিরিয়াস। কি যাতা বলছিস? তুই যে পাগল হয়েছিস তা বাসায় জানে? চুপ কর শালির মাইয়া, এত কথা বলিস কেন? আমার মনে হয় তুই সত্যি পাগল হয়ে গেছিস। সমুন্দির বাচ্চা চাচা, এত কথা শুনতে চেয়েছি। তোর মেয়েকে বিয়ে দিবি কিনা বল। দিব না, তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কেভিন মুচকি হেসে কিছু বলতে যাবে, তার আগে ইসমি আবারও বলে ওঠে, আমি জানি যেহেতু তুই একবার বলে ফেলছিস তুই আমার মেয়েকে বিয়ে করবি, তার মানে যে কোনো মূল্যে তুই তাকে নিজের করে নিবি, রাইট? দাদার বাচ্চা চাচা, লজিকটা একবার দেখো। এত লজিক পজিক দেখতে পারবো না, তোর মেন্টাল হসপিটালে যাওয়ার দরকার। ইসমি যতক্ষণে কথাটা বলে শেষ করেছে যতক্ষণে কেভিন চলে গেছে। পর্ব 03। চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে গাড়ি ব্রেক করে কেভিন ফারদিন খান। গাড়ি থেকে নেমে এগিয়ে যায় স্কুলের দিকে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এগিয়ে যায় ক্লাস 9-এর রুমের দিকে। ক্লাসের সামনে গিয়ে ক্লাসে থাকা স্যারকে সালাম দেয় কেভিন। আসসালামু আলাইকুম স্যার। ইংরেজি ক্লাস চলছিল। কেভিনের সালাম শুনে দরজার দিকে তাকায় স্যার। কেভিনকে দেখে মুচকি হেসে কেভিনের দিকে এগিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তা হঠাৎ কি মনে করে স্কুলে আসা? নাতনিকে নেওয়ার জন্য আসলাম। হঠাৎ নাতনিকে নিতে আসার কারণ? আজকে নাতনির স্পেশাল ডে তাই। আচ্ছা ঠিক আছে, আমি অরিনকে ছুটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। স্যার অরিনকে ছুটি দিয়ে দেয়। অরিন সব কিছু গুছিয়ে নিয়ে খুশি মনে ক্লাস থেকে বেরিয়ে আসে। কেভিন আর অরিনের মধ্যে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক আছে। অরিন কেভিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কেভিনের হাত জড়িয়ে ধরে। কেভিন অরিনকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে আসে। গাড়ির দরজা খুলে দিয়ে অরিনকে গাড়িতে উঠতে বলে। অরিন গাড়িতে উঠে বসলে কেভিন গাড়ির দরজা লাগিয়ে দেয়। অপর পাশে গিয়ে কেভিন নিজেও গাড়িতে উঠে বসে। অরিনকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজেও সিট বেল্ট পরে নেয়। কেভিন অরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এলিজা, জান্নাত, অরিন। বাকিটুকু উচ্চারণ করতে পারে না কেভিন, তার আগেই অরিন বলে ওঠে, নাম তো সুনাই হি হোগা। অরিন, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ওকে? এক কথা কিন্তু দুবার বলবো না। ওকে কেভিন নানা, আমি মনোযোগ দিয়ে শুনছি, আপনি বলেন। কেভিন 1 মিনিট সময় নিয়ে অরিনের চোখের দিকে তাকিয়ে বলে, উইল ইউ ম্যারি মি? অরিন কেভিনের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি রাজি নানা। সত্যি তুমি রাজি? সত্যি তুমি রাজি? এত সুন্দর হ্যান্ডসাম একটা নানাকে কি কেউ রিজেক্ট করতে পারে? তাহলে চলো কাজী অফিসে যাই। চলেন যাই। কেভিন গাড়ি স্টার্ট দেয়। মিনিট 10 পর একটা কাজী অফিসের সামনে এসে গাড়ি ব্রেক করে কেভিন। তা দেখে অরিন বলে, নানা এখানে থামলেন কেন? বাহিরে থাকা সাইনবোর্ডটা দেখো। অরিন পাশ ফিরে সাইনবোর্ডের দিকে তাকায়। নানা, আমরা কাজী অফিসে কেন এসেছি? বিয়ে করার জন্য। মানে কি নানা?
মানে তুমি আর আমি বিয়ে করব। নানা, আপনি কি সিরিয়াস? তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? আমার মনে হয় আপনি মজাই করছেন। আমি মজা করছি না, আমি সিরিয়াস। অরিন, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কেভিনের মুখে ভালোবাসার কথা শুনে অবাকের দ্বিগুণ পর্যায়ে যায় অরিন। অরিনকে অবাক হতে দেখে কেভিন অরিনের চোখের দিকে তাকিয়ে বলে, অরিন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। তোমার হাসিতে আমার দিন সাজাতে চাই। তুমি কি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হবে? নানা, এটা কিভাবে সম্ভব? আপনি আমার নানা লাগেন, আর আমি আপনার নাতনি। নাতনি হয়ে নানাকে কি করে বিয়ে করব? নানা হয়ে নাতনিকে যেভাবে প্রপোজ করছি, তুমিও ঠিক সেইভাবে নাতনি হয়ে নানাকে বিয়ে করবে। এটা হয় না নানা, সমাজ কি বলবে? সমাজ কিছুই বলবে না, কারণ আমি তোমার নিজের নানাও লাগি না, এবং চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো কোনো নানাই লাগি না। দূর সম্পর্কের নানা তো লাগেন। দূর সম্পর্কের নানা লাগি, তার মানে অনেক দূরের। কিন্তু আপনি তো আমার আম্মুর স্কুল লাইফে ফ্রেন্ড। তো কি হয়েছে? অরেন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এটা অসম্ভব নানা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে না? না। কেভিন ফারদিন খানকে মুখের উপরে রিজেক্ট করে দিলা? একবার যেহেতু কাজী অফিসের সামনে চলে এসেছি, সেহেতু বিয়ে না করে তো যাচ্ছি না। এই কথা বলে কেভিন গাড়ি থেকে নেমে অরিনকেও গাড়ি থেকে নামায়। নানা, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি। কেভিন অরিনের হাত ধরে অরিনকে টেনে নিয়ে যায় কাজী অফিসের ভিতরে। অরিন কেভিনের কাছে নানা ধরনের আকুতি মিনতি করছে। কেভিনকে বোঝানোর বৃথা চেষ্টা করছে অরিন। কাজী অফিসের ভিতরে গিয়ে একটা চেয়ারে অরিনকে বসায় কেভিন। অরিনের হাত ধরে রেখে অরিনের পাশে কেভিন নিজেও বসে। কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে, কাজী সাহেব, বিয়ে পড়ান। কেভিনের মুখে এমন কথা শুনে অরিন বলে, না কাজী সাহেব, আপনি বিয়ে পড়াবেন না, আমি এই বিয়ে করতে চাই না। অরিনের মুখে এমন কথা শুনে কেভিন রাগী দৃষ্টিতে অরিনের দিকে তাকায়, কিন্তু অরিন কেভিনের সেই রাগী দৃষ্টিকে পাত্তা দেয় না। বাবা, মেয়ে তো বিয়েতে রাজি নেই। যে বিয়েতে মেয়ে রাজি নেই সেই বিয়ে আমি পড়াবো না। কাজী সাহেব, আপনি নাম ঠিকানা সব লিখে নেন, মেয়ে বিয়েতে রাজি হবে। কেভিনের মুখে এমন কথা শুনে অরিন বলে, মোটেও না, আমি আপনাকে বিয়ে করব না। ও রিয়েলি বেবি? নানা, আপনি বুঝার চেষ্টা করুন। আপনি সম্পর্কে আমার নানা লাগেন। নানা নাতনির বিয়েটা মানা যায় না, এটা অসম্ভব। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা এই কেভিন ফারদিন খান খুব ভালো করেই জানে। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। না, এই বিয়ে আমি পড়াবো না। কেভিন পকেট থেকে একটা বন্দুক বের করে বলে, এইমাত্র কি যেন বললেন আপনি? শুনতে পাইনি, আরেকবার বলুন তো। বলছি আমি এই বিয়ে পড়াতে পারবো, আমি এক্ষুনি বিয়ে পড়াচ্ছি, তুমি নাম ঠিকানা বলো। কেভিন এক এক করে সব কিছু বলতে থাকে, আর কাজী সাহেব সব লিখতে থাকে। মিনিট পাঁচেকের মধ্যে সব কিছু লেখা হয়ে যায়। বিয়ে পড়ানোও শুরু করে। সব কিছু শেষে কাজী অরিনকে কবুল বলতে বলে, কিন্তু অরিন কবুল বলে না। বাবা, মেয়ে তো বিয়েতে কবুল বলছে না। কেভিন অরিনের দিকে ঝুঁকে বলে, বৌজান, কবুলটা বলে সারা জীবনের জন্য আমাকে নানা থেকে নিজের ভাতার বানিয়ে নেন। অরিন কিছু বলে না। কেভিন আবারও বলে, বৌজান, আপনি কি কবুল বলবেন না? না, আমি বলবো না। আপনি কি শিওর যে আপনি কবুল বলবেন না? 100% শিওর। চাইছিলাম হালালভাবে ডিএনএ সাপ্লাই দিতে, কিন্তু তুমি যা শুরু করছো তাতে হারামভাবেই ডিএনএ সাপ্লাই দিতে হবে। না না, আপনি এত খারাপ? নিজের নাতনিকে ডিএনএ সাপ্লাই দেওয়ার কথা বলতে আপনার লজ্জা করছে না? অরিন কথাটা বলে শেষ না করতেই অরিনের গালে থাপ্পড় বসিয়ে দেয় কেভিন। অরিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, শালির মাইয়া, আমি তোর কোন জন্মের নানা লাগে? হ্যাঁ, যখন তখন নানা নানা করিস কেন? অরিন গালে হাত দিয়ে কেভিনের দিকে তাকিয়ে আছে, কারণ কেভিন আজ প্রথমবার তার গায়ে হাত তুলেছে। অরিনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কেভিন হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে। অরিনের দিকে শান্ত কণ্ঠে বলে, অরিন, কবুল বলো বলছি। অরিনের শান্ত কণ্ঠ শুনে অরিন চিৎকার দিয়ে বলে, আমি কবুল বলবো না। আপনার মতো সাইকো একটা মানুষকে আমি বিয়ে করব না, বুঝতে পারছেন আপনি? তুই কবুল বলবি না মানে? তুই তো বলবি, তোর সাথে তোর নানিও কবুল বলবে। আমি যেহেতু একবার বলছি আমি কবুল বলবো না, তার মানে আমি বলবো না, মরে গেলেও না। নিজের জানে মায়া না থাকলেও নিজের বাপের জানের মায়া তো অবশ্যই আছে, তাই না বেবি? কেভিনের মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে কেভিনের দিকে তাকায় অরিন। মানে? কেভিন পকেট থেকে ফোনটা বের করে অরিনকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখে অবাক হয়ে যায় অরিন, কারণ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার বাবাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুইজন ছেলে তার বাবার পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন অর্ডারের অপেক্ষায় আছে। অর্ডার পেলেই অরিনের বাবাকে মারা শুরু করবে। পর্ব 04। অরিনের বাবা ইমরানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুইজন ছেলে অরিনের বাবার পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
তাদেরকে দেখে মনে হচ্ছে তারা যেন একজনের অর্ডারের অপেক্ষায় আছে। অর্ডার পেলেই ইমরানকে মারা শুরু করবে। বাবা এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে অরিন। কেলিনের হাত ধরে বলে, না না, আমি এই বিয়েতে রাজি। আমি আপনাকে বিয়ে করব। আগে আমার আব্বুকে ছেড়ে দেন প্লিজ। আমার আব্বুর কষ্ট হচ্ছে তো। ছেড়ে দিব, আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার বাবাকে একেবারে বাসায় পৌঁছে দিয়ে আসব। এই কথা বলে কেভিন একটা মুচকি হাসি দেয়। অরিন কেভিনের থেকে মুখ ফিরিয়ে নেয়। কাজী সাহেব আবার নতুন করে বিয়ে পড়ানো শুরু করেন। কেভিনের কথা মতো কাজী আবারও নতুন করে বিয়ে পড়ানো শুরু করে। সবশেষে কাজী অরিনকে কবুল বলতে বলে। অরিন আস্তে করে কবুল বলে দেয়। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। বাবা, এবার তুমি কবুল বলো। আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। 3 কবুলের মাধ্যমে কেভিন আর অরিনের বিয়ে সম্পন্ন হয়। তারা বাধা পড়ে বিয়ে নামক পবিত্র বন্ধনে। না না, বিয়ে তো হয়ে গেছে, এবার আমার আব্বুকে ছেড়ে দেন প্লিজ। তোমার আব্বুকে ছেড়ে দেওয়া হয়েছে। অরিন স্বস্তির নিঃশ্বাস নেয়। কেভিন অরিনের হাত ধরে অরিনকে নিয়ে কাজী অফিস থেকে বের হয়ে আসে। গাড়ির দরজা খুলে দিয়ে অরিনকে গাড়িতে উঠতে বলে কেভিন, কিন্তু অরিন ওঠে না। ম্যাডাম, জি কি বলছি শুনতে পাননি? আমি গাড়িতে উঠব না। কেন? আমি আপনার সাথে আপনার বাড়ি যাব না, তাই। জামাইয়ের সাথে জামাইয়ের বাড়ি না গেলে কোথায় যাবা? আমি আমার আব্বুর বাসায় যাব। কেভিন অরিনকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, বিয়ের পর মেয়েদেরকে জামাইয়ের বাসায় যেতে হয়, আব্বুর বাসায় নয়। এই কথা বলে গাড়ির দরজা লাগিয়ে দেয় কেভিন। অপর পাশে গিয়ে নিজেও গাড়িতে উঠে বসে। অরিনকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজেও সিট বেল্ট পরে নেয়। অরিনের রাগী ফেসের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্টস দেয় কেভিন। কেভিন গাড়ি ড্রাইভ করছে আর একটু পরপর অরিনকে দেখছে। বিয়ে করতে না করতেই আমাকে নিয়ে পরপারে যাওয়ার শখ জাগছে নাকি? পরপারে না মাই ডিয়ার পুঁটি মাছ, বাসর ঘরে যাওয়ার শখ জাগছে। ঠিকমতো ড্রাইভ না করে যেভাবে বারবার আমার দিকে তাকাচ্ছেন, সেভাবে তাকাতে থাকলে খুব শীঘ্রই পরপারে চলে যাবেন। এত তাড়াতাড়ি পরপারে যাব না, আগে বাসর করব, 4-5টা বাচ্চা কাচ্চা জন্ম দিব, তারপর পরপারে যাব। এত কথা না বলে ঠিকমতো গাড়ি ড্রাইভ করেন না? আপনি পাশে থাকলে কি আর ঠিকমতো গাড়ি ড্রাইভ করা যায়? আপনাকে দেখলেই তো আমার হরমোন উত্তেজিত হয়ে যায়। দুষ্টু নানা, বিয়ে হতে না হতেই দুষ্টু দুষ্টু কথা বলা শুরু করে দিচ্ছেন। দুষ্টু কথা তো আমি বিয়ের আগেও বলতাম। তখনের ব্যাপারটা আলাদা ছিল, কারণ বাকিটুকু উচ্চারণ করতে পারে না অরিন। তার আগেই কেভিন বলে ওঠে, তখন বললেও এক্সপেরিমেন্ট করতে পারতাম না, আর এখন তো যখন ইচ্ছা তখনই করতে পারবো, তাই না? একদমই আমার কাছে আসার চেষ্টা করবেন না, বলে দিলাম। যদি আসি তাহলে আপনাকে খুন করে ফেলব। তোমার হাতে খুন হতেও রাজি আছে এই কেভিন। বেশি কথা বলেন, কথা না বলে তাড়াতাড়ি বাসায় চলেন, ক্লান্ত লাগছে আমার। ওকেই মাই ডিয়ার পুঁটি মাছ। কেভিন ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। অরিন কেভিনের দিকে এক পলক তাকিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মিনিট 20 পর বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক করে কেভিন। অরিনের দিকে তাকিয়ে দেখে অরিন এখনও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। অরিনকে চোখ বন্ধ করে থাকতে দেখে কেভিনের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। কেভিন মুচকি হেসে অরিনের দিকে এগিয়ে যায়, তারপর ফটাফট করে 4-5টা চুমু দিয়ে দেয়। কেভিন চুমু দেওয়ায় অরিনের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই নিজের উপর কেভিনকে ঝুঁকে থাকতে দেখে ভ্যাবা চাক্কা খেয়ে যায় অরিন। ছি 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 নানা, ছি, আপনি এত লুচ্চা, আমার ঘুমের সুযোগ নিয়ে আমার সাথে ছি। এই ছেমড়ি, এই এত ছি ছি করছিস কেন? শুধু তো 4-5টা চুমু খেলাম, আর কিছু তো করিনি। একটু পর যখন আরও কিছু করব, তখন কি করবি? কি, আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে চুমু খেয়েছেন? খেয়েছি, তা কি হয়েছে? আবার কয় কি হয়েছিল? আমার ভার্জিনিটি নষ্ট করে ফেলছেন। এখন আমি আমার জামাইকে কি উপহার দিব? শালির মাইয়া, তুই তোর ভার্জিনিটি তোর জামাইয়ের কাছে হারিয়েছিস। তোর জামাই তোরে চুমু খেয়েছে। আসলেই তো, আমি তো ভুলেই গেছিলাম আপনি আমার জামাই। আমি যে তোর জামাই তা ভুলে যাস, তাই না? ঠিক আছে, বাসায় চল, ব্যবস্থা করছি। আজ এমন ব্যবস্থা করব যাতে ইহকাল পরকাল 2 জায়গাতেই মনে থাকে আমি যে তোর জামাই। এই কথা বলে কেভিন গাড়ি থেকে নেমে পড়ে। অপর পাশে গিয়ে অরিনকেও গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নামতেই 400 বোল্ডের একটা শক খায় অরিন, কারণ চারদিকে পাহাড় আর পাহাড়। পাহাড়ির মাঝখানে দোতলা একটা বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির সামনে বড় একটা লোহার গেট আর সুন্দর একটা রাস্তা। আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমার বাসায়। এটা আপনার বাসা, এই পাহাড়ের মধ্যে?
আপনি বাড়ি তৈরি করার জন্য আর কোনো জায়গা পাননি? পাহাড়ের মাঝখানে কেন? কারণ প্রতি রাতে তোর উপর দিয়ে ঘূর্ণিঝড় যাবে। ঘূর্ণিঝড় সহ্য করতে না পেরে তুই গলা ফাটিয়ে চিৎকার করবি। আমি চাই না আমার বউয়ের চিৎকার অন্য কেউ শুনুক, তাই এই দিকটা বিবেচনা করে পাহাড়ের মধ্যে বাড়ি তৈরি করছি। প্রতি রাতে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় যাবে মানে? কেমন ঘূর্ণিঝড় যাবে? ভিতরে চল, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছি কেমন ঘূর্ণিঝড় যাবে। না, আমি এই ভূতের বাড়িতে যাব না। আরে বাল, এটা ভূতের বাড়ি না, আমার বাড়ি। আপনার বাড়ি আর ভূতের বাড়ির মধ্যে পার্থক্য কি? ভূতের বাড়ি হয় জঙ্গলের ভিতরে, অনেক পুরানো, দেখতেই ভয়ঙ্কর লাগে, আর আমার বাড়ি তো পাহাড়ের মাঝখানে। আর বাকিটুকু উচ্চারণ করতে পারে না কেভিন। তার আগেই অরিন বলে ওঠে, যে লাউ সেই কদু। অনেক কথা বলছো, এবার ভিতরে চলো। কেভিন অরিনের হাত ধরে অরিনকে ভিতরে নিয়ে যায়। বাড়ির ভিতরে পা রাখতেই আবারও অবাক হয় অরিন, কারণ বাড়ির ভিতরটা বেশ সুন্দর এবং আকর্ষণীয়। সব কিছু পরিপাটিভাবে সাজানো। অরিন বাড়ির চারদিকে একবার চোখ বুলিয়ে নেয়। মাই ডিয়ার পুঁটি মাছ, বাড়ি পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে। রুমে চলো, ফ্রেশ হবা। অরিন কেভিনের কথায় সাই জানায়। কেভিন অরিনকে নিজের রুমে নিয়ে যায়। রুমের ভিতরে পা রাখতে আবারও অবাক হয় অরিন। কেভিনের রুমটা বেশ বড়, চারদিকে চোখ ভেরানো যায়। রুমের ডান পাশে একটা বড় বারান্দা দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ার শব্দ হচ্ছে। অরিন বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দা দিয়ে দূরে থাকা ঝর্ণাটা দেখা যায়। ঝরঝর করে পানি ঝরে পড়ার শব্দটা বেশ মিষ্টি লাগছে। সে ঝর্ণার দিকে তাকিয়ে থাকে, পানির স্রোতে চোখ আটকে যায়। কেভিন অরিনের পাশে এসে দাঁড়ায়। পছন্দ হয়েছে মাই ডিয়ার পুঁটি মাছ? হ্যাঁ, অনেক সুন্দর। কেভিন হাসে। আমি জানতাম তোমার পছন্দ হবে। অরিন বলে, এখানে একটা ছবি তুলব? কেভিন বলে, অবশ্যই, আমি তুলে দিচ্ছি। কেভিন নিজের ফোন দিয়ে অরিনের ছবি তুলে দেয়। অরিন ছবিটা দেখে হাসে। অরিনের সাথে কেভিনও হাসে। মাই ডিয়ার পুঁটি মাছ, এবার ফ্রেশ হয়ে নাও। কিন্তু ফ্রেশ হয়ে কি পরব? কেভিন অরিনের হাত ধরে অরিনকে রুমে নিয়ে যায়। রুমে থাকা কাবাটের দিকে এগিয়ে গিয়ে কাবাটের দরজা খুলে দিয়ে বলে, এখান থেকে যেটা পরতে ইচ্ছে হয় সেটা পরো। অরিন বেশ অবাক হয়, কারণ এত বড় কাবাটের একপাশে শুধু তার জামা রাখা। মাই ডিয়ার পুঁটি মাছ, অবাক হচ্ছেন নাকি? অবাক তো হওয়ারই কথা। অবাক হওয়ার মতো আরও অনেক কিছুই আছে। আপাতত আগে ফ্রেশ হয়ে নেন। অরিন মুচকি হেসে একটা 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে যায়। মিনিট 20 পর ফ্রেশ হয়ে বের হয়ে আসে। পরনে তার হালকা গোলাপি রঙের 3 পিস। ঘাড়ে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে। হালকা গোলাপি রঙের 3 পিসে অরিনকে বেশ দেখাচ্ছে, একটা মিষ্টি মায়াবী ভাব। কেভিন হাঁ করে অরিনের দিকে তাকিয়ে আছে। কেভিনকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরিন লজ্জা পেয়ে যায়। কেভিন বেডের উপর থেকে নেমে অরিনের দিকে এগিয়ে আসে। অরিনের কোমর জড়িয়ে ধরে অরিনকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, মাই ডিয়ার পুঁটি মাছ, তুমি জানতে চেয়েছিলে না এখন থেকে প্রতি রাতে তোমার ওপর কেমন ঘূর্ণিঝড় যাবে? অরিন হ্যাঁ বোধক মাথা নাড়ায়। তাহলে চলো প্র্যাকটিক্যাল করে দেখাই। কিন্তু এখন তো দিন, আপনি তো বলছেন ঘূর্ণিঝড় রাতে যাবে। প্রতি রাতে তো অবশ্যই যাবে মাই ডিয়ার পুঁটি মাছ, তবে আমার মুডের উপর নির্ভর করে মাঝে মাঝে দিনেও যেতে পারে, আবার 24 ঘন্টাও যেতে পারে। আপনি কি বলছেন তা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। এই কথা বলে কেভিন অরিনের ঠোঁট দুটো দখল করে নেয়। হঠাৎ এমন হওয়ায় অরিন ভ্যাবাচ্যাক্কা খেয়ে যায়। পরক্ষণেই কেভিনকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে অরিন, কিন্তু 30 বছরের একটা যুবকের সাথে পেরে ওঠে না। কেভিন অরিনকে কোলে তুলে নিয়ে বেডের দিকে এগিয়ে যায়। অরিনকে বেডের ওপর ফেলে দিয়ে পরনে থাকা টি-শার্টটা খুলে ফেলে কেভিন, তারপর ঝাঁপিয়ে পড়ে অরিনের ওপর। অরিন গলা ফাটিয়ে চিৎকার করছে, চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। সেই দিকে কেভিনের কোনো খবর নেই, কারণ কেভিন আজ নিজের মধ্যে নেই। 30 বছরের ক্ষুধার্ত যুবক 30 বছর পর খাবার পেলে কি আর নিজের মধ্যে থাকা যায়? ঠাস! অরিনের বাবা ইমরান অরিনের মায়ের গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ইসমি গালে হাত দিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। সব দোষ হচ্ছে তোমার জন্য তোমার ওই চাচা পার পেয়ে গেছে। কি করেছে আমার চাচা? কি করেছে জানো না? তোমার চাচা আমাকে কিডন্যাপ করে আমাকে মারার ভয় দেখিয়ে অরিনকে বিয়ে করেছে। মারার ভয় দেখিয়েছে? মেরে তো ফেলেনি, তাই না? কি বলতে চাইছো তুমি? দেখো, যা হওয়ার তো হয়ে গেছে। কেভিন চাচা অরিনকে বিয়ে করে ফেলছে, এখন তো আর কিছু করার নেই, তাই না?
আমি বলি কি সম্পর্কটা মেনে নেওয়া দরকার। ইসমি কথাটা বলে শেষ করতে না করতেই ইমরান হুঙ্কার দিয়ে ওঠে, কী সব আজে বাজে বলছো? তুমি কি ভুলে গেছে তোমার ওই চাচা আর অরিন সম্পর্কে নানা নাতনি লাগে? কিসই নানা নাতনি? কোথাকার নানা নাতনি? কোন জন্মের নানা নাতনি? দেখো, কেভিনের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। এমনকি কেভিন আমার নিজের চাচাও বা চাচাতো খালাতো ফুফাতো যা যা আছে আর কি, তার কোনো চাচাই না। কেভিন আমার এলাকার, আমরা একই স্কুলে একই ক্লাসে পড়ছি। ওর বাসা আর আমার বাবার বাসা পাশাপাশি, 2 মিনিট সময় লাগে যেতে। আমাদের বাসা পাশাপাশি হওয়ায় আমার বাবাকে কেন্দ্র করে আমাদের মধ্যে চাচা ভাতিজির সম্পর্ক তৈরি হয়েছিল। তখন থেকেই আমি ওরে চাচা বলে ডাকলেও আমাদের সম্পর্কটা ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। আশা করি ব্যাপারটা বুঝতে পাচ্ছেন। ইমরান বিষয়টা বুঝতে পেরে চুপ করে দাঁড়িয়ে আছে। ইমরানকে চুপ করে যেতে দেখে ইসমি কিছু বলতে যাবে, তার আগেই ইমরান বলে ওঠে, তুমি যাই বলো না কেন, তোমার ওই চাচাকে আমি ছাড়ব না, তোমার চাচাকে আমি পুলিশে দেব। এই কথা বলে ইমরান বাড়ি থেকে বেরিয়ে যায়। ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে ইসমি। বর্তমান অরিনের বাবা ইমরান পুলিশ নিয়ে হাজির হয়েছে খান বাড়িতে। ইমরানের সাথে পুলিশ দেখে বড়সড় শক খায় কেভিনের বাবা মা। মিস্টার জামশেদ খান, ইমরান সাহেব আমাদের কাছে কমপ্লেন করেছে যে আপনার ছেলে কেভিন ফারদিন খান ইমরান সাহেবের মেয়েকে মারার ভয় দেখিয়ে জোর করে বিয়ে করেছে। পুলিশের মুখে এমন কথা শুনে আবারও বড়সড় একটা শক খায় জামশেদ আর লিমা। আপনার ছেলে কেভিন কোথায়, আর ইমরান সাহেবের মেয়েই বা কোথায়? আজ 2 দিন ধরে তো কেভিন বাসায় ফিরছে না। কেভিন কোথায় আছে আর অরিনি বা কোথায় আছে তা তো আমরা জানি না। আপনি বলতে চাইছেন আপনার ছেলে আজ 2 দিন ধরে বাসায় নেই, তাই তো? জামশেদের মুখে কথাটা শুনে পুলিশ অফিসার পুরো বাড়ি চার্জ করতে শুরু করে। আধ ঘন্টার মধ্যে পুরো বাড়ি চার্জ করা হয়ে যায়, কিন্তু কেভিনকে পাওয়া যায় না। মিস্টার খান, কেভিনের নাম্বারটা দেন। জামশেদ কেভিনের নাম্বার দেয়। পুলিশ কেভিনের নাম্বারে কল দেয়, রিং পড়লেও রিসিভ হয় না। তাই পুলিশ কেভিনের নাম্বার ট্র্যাক করে দেখে কেভিনের লোকেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিছনে পাহাড়ে দেখাচ্ছে। পুলিশ অফিসার ইমরানকে নিয়ে বের হয়ে যায় কেভিনের উদ্দেশ্যে। বারান্দায় থাকা দোলনায় অরিনকে কোলে নিয়ে বসে আছে কেভিন। অরিন চকলেট খাচ্ছে আর দূরে থাকা ঝর্ণাটা দেখছে। অপরদিকে অরিনের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে কেভিন। না না, এইভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ। আপনি আমার দিকে তাকিয়ে থাকলে আমার শরম করে। আবারও নানা? এই তোমাকে নানা বলতে নিষেধ করছি না? কি করব বলেন, নানা ডাকতে ডাকতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা চেঞ্জ করতে হবে, ওকে? চেষ্টা করছি চেঞ্জ করার। মাই ডিয়ার পুঁটি মাছ, শোনো না। শুনছি তো, বলেন না। আমার না খুব জোরে চুমু খেতে ইচ্ছে করছে, একটা চুমু খাই। অরিন কিছু বলতে যাবে, তার আগেই কেভিন অরিনের ঠোঁট দুটো দখল করে নেয়। মিনিট 10 পর ছেড়ে দেয়। অরিন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কিছু বলতে যাবে, তার আগেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। কেভিন অরিনকে কোলে নিয়েই দোলনা থেকে উঠে দাঁড়ায়। রুমে গিয়ে অরিনকে বেডে শুইয়ে দেয়। মাই ডিয়ার পুঁটি মাছ, তুমি রেস্ট করো, আমি গিয়ে দেখে আসি কে এসেছে, ওকে? আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবেন, আমার কিন্তু ভয় করবে। কেভিন অরিনের কপালে চুমু দিয়ে বলে, ভয় পাওয়ার কি আছে, আমি আছি তো মাই ডিয়ার পুঁটি মাছ। এই কথা বলে কেভিন রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। বাড়ির মেইন দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে অরিনের বাবাকে দেখে সালাম দেয় কেভিন। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। তোমার সালাম তোমার কাছে রাখো, আগে বলো আমার মেয়ে কোথায়? শ্বশুরমশাই, ডোন্ট মাইন্ড, আপনার মেয়ে তার একমাত্র জামাইকে খুশি করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, তাই এখন রেস্ট নিচ্ছে। কেভিনের মুখে এমন কথা শুনে ইমরান কিছু বলতে গিয়েও বলে না। ইমরানকে চুপ হয়ে যেতে দেখে পুলিশ অফিসার বলে, বাংলাদেশের দণ্ডবিধি আইন 1960 অনুযায়ী ইমরান সাহেবকে কিডন্যাপ করে মারার ভয় দেখিয়ে তার মেয়ে অরিনকে জোর করে বিয়ে করার অপরাধে আপনাকে অ্যারেস্টে করা হয়েছে মিস্টার কেভিন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।